আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শান্ত গলায় কথাগুলো বলেছি বলে যদি আপনি আবার বাড়াবাড়ি কিছু করেন তাহলে তো বুঝতেই পারছেন, তখন আর আপনার মেয়ের ভালোবাসি শব্দটা শোনার জন্য আমি অপেক্ষা করব না শ্বশুরমশাই। সোজা তুলে নিয়ে বিয়ে করে ফেলব। রোজ রোজ আপনি পাত্র নিয়ে আসবেন আর আমি তাদের হুমকি দিব জিনিসটা বাজে। তাই সরাসরি আপনাকেই হুমকি দিলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। বলেই এক পলক হিয়ার দিকে তাকিয়ে বেরিয়ে যেতে নেয় নির্মল। হঠাৎই টেবিলের ওপর থাকা ফলমূলের দিকে তাকিয়ে নির্মল বলল, আর হ্যাঁ, এই মিষ্টি আর ফলমূলগুলো খেয়ে নেবেন। প্রথমবার শ্বশুর বাড়ি আসছি, খালি হাতে তো আসা চাই না, তাই অল্প কিছু জিনিসপত্র। উত্তরে হিয়ার বাবার কিছু বলা বা শোনার আগেই হনহন করে চলে গেল নির্মল। আর হিয়ার বাবা মা জাস্ট নির্বিকার হয়ে তাকিয়ে রইল নির্মলের যাওয়ার পানে, যেন যা হলো সব তাদের মাথার ওপর দিয়ে গেল। আর হিয়া, সে তো পুরোই বাকরুদ্ধ। নির্মল এত কিছু বলে যাবে এটা তো ভাবতেই পারেনি সে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, ওই দাঁত উঁচা মা পাগলা ছেলেকে তার বিয়ে করতে হবে না। রান্নাঘরে দাঁড়িয়ে চাকু দিয়ে কিছু ফলমূল সাথে কিছু খাবার বানাচ্ছে বর্ষা। শুভ্রের অসুস্থতার কথা শুনে তার অফিস প্লাস ভার্সিটির কিছু বন্ধুবান্ধব এসেছে শুভ্রের সাথে দেখা করতে। বর্ষার মনটা আজ ভীষণ ফুরফুরে, কারণ তার বিশ্বাস হচ্ছে না সকালে সে শুভ্রকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। বিষয়টা মনে করতেই চোখ মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বর্ষার। কাল ভয়ের চোটে এক প্রকার বাধ্য হয়েই শুভ্রকে জড়িয়ে ধরেছিল বর্ষা। শুভ্র গভীর ঘুমে থাকায় বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু সকালে শুভ্র ঘুমের ঘোরে বর্ষাকে জড়িয়ে ধরেছিল। বিষয়টা মনে করতেই বর্ষা লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। হঠাৎই পোড়া পোড়া গন্ধ নাকে আসতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে বর্ষা। তৎক্ষণাৎ কড়াই থেকে ঢাকনা সরিয়ে নাড়তে শুরু করলো বর্ষা। রোমান্টিকের চক্করে তার রান্না গেল। বন্ধুদের সাথে অল্প স্বল্প কথা বলছিল শুভ্র। জ্বর তার আগের থেকে অনেকটাই কমে গেছে। বর্ষার সেবায় প্রায় সুস্থ শুভ্র। এমন সময় ট্রে নিয়ে ভেতরে ঢুকলো বর্ষা, পরনে তার শাড়ি। সকালেই ঘুম থেকে উঠে পড়েছিল বর্ষা। বর্ষা মুচকি হেসে খাবারগুলো বিছানার উপর রাখলো। শুভ্রও খাবার দেখে বলল সবাইকে, খাও সবাই। শুভ্রের কথা শুনে ওরাও খেতে শুরু করলো। পায়েস তৈরি করেছে বর্ষা। বিদেশি খাবার রান্না করা এখনো শেখেনি সে, তাই অনেক ভেবেচিন্তে এই খাবারটা বানিয়েছে সে। শুভ্রের বাম দিকে বসেছিল শুভ্রের ভার্সিটির ছেলে ফ্রেন্ড তিয়ান। পায়েসে এক চুমুক দিয়েই বলল সে, এটা তো খেতে খুব সুস্বাদু। এটার নাম কি? সাথে সাথে বর্ষা খুশি হয়ে বলল, পায়েস। বর্ষার কথা শুনে তিয়ান তাকালো বর্ষার দিকে, তারপর বলল, পায়েস। তিয়ানের কথা শুনে হেসে ফেলল বর্ষা, তারপর বলল, আপনি তো ঠিকভাবে উচ্চারণই করতে পারছেন না। আর একবার নামটা বলো। উত্তরে আবারও হাসে বর্ষা, তারপর বলে, ঠিক আছে, পায়েস। পায়েস। সাথে সাথে উচ্চ স্বরে হেসে ফেলল বর্ষা। বর্ষার হাসি দেখে বলল তিয়ান, আরে তুমি হাসছো কেন? না না, কিছু না। এদিকে বর্ষা আর তিয়ানের হাসি দেখে মোটেও ভালো লাগছে না শুভ্রের। রাগ হচ্ছে তার। সে বোঝে না এত হাসার কি আছে। কিছুটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে তাকিয়ে আছে শুভ্র বর্ষার মুখের দিকে। আর বর্ষা প্রায় সব ভুলে তিয়ানের সাথে হাসাহাসি করছে। মূলত তিয়ানের বাংলা শব্দগুলোকে ফানি ফানি করে বলছে বলে বর্ষা না চাইতেই হেসে ফেলছে। তিয়ান তার পুরো পায়েসটা শেষ করে বলল, পাশে না পায়েস না, পায়েসটা কিন্তু খুব ডেলিশিয়াস ছিল ভাবি। উত্তরে হেসে বলল বর্ষা। থ্যাংক ইউ। বর্ষার কথা শুনে মুচকি হাসে তিয়ান। এরপর আরও কিছুক্ষণের কথোপকথন হয় সকলের মাঝে। সবাই বর্ষার হাতের রান্না খেয়ে প্রশংসা করে। সাথে শাড়িতে বর্ষাকে খুব সুন্দর লাগছে এটাও বলে বিশেষ করে তিয়ান। শুভ্র মুখ ভার করে সবার কথার প্রতি উত্তর হিসেবে
শুধু মুচকি হাসে। অতঃপর খাওয়া দাওয়া শেষ। কিছুক্ষণ শুভ্রের সাথে কথা বলে বসা থেকে উঠে দাঁড়ালো সবাই। তারপর বর্ষা আর শুভ্রকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। বর্ষাও খুশি মনে সবাইকে এগিয়ে দিতে বেরিয়ে যায় ওদের পিছু পিছু। শুভ্রের দিকে তাকায়নি একবারও, যার কারণে শুভ্রের আরও বেশি রাগ হচ্ছে। সে কি বলেছে বর্ষাকে ওদের এগিয়ে দিতে? তাহলে যেচে কেন যাচ্ছে অতিরিক্ত? শুভ্র ক্ষিপ্ত মেজাজ নিয়ে চুপচাপ বসে রইল খাটে। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে বিদায় জানালো বর্ষা। শুভ্রের বন্ধুদের বেশ লেগেছে তার। ছেলে মেয়ে সবাই যথেষ্ট ভালো, শুভ্রকে কত সম্মান করে। মুচকি হাসল বর্ষা। তারপর দরজা আটকে চলে যায় শুভ্রের রুমের দিকে। এটো বাসনগুলো এখনও শুভ্রের রুমে রয়েছে, সেগুলো এনে ধুতে হবে তাকে। যেই ভাবা সেই কাজ। বর্ষা রুমে ঢুকেই সর্বপ্রথম চলে যায় বিছানার কাছে। কোনো কিছু না বলেই বিছানার ওপর থেকে ট্রে সমেত থালা বাসনগুলো গুছিয়ে হাতে নেয় সে। তারপর খুশি মনে বলে, আপনার বন্ধুগুলো ভীষণ ভালো, কি সুন্দর মিষ্টি কথা বলে। উত্তরে শুভ্র চুপ। শুভ্রের চুপ থাকার মাঝেই আবারও বলে উঠল বর্ষা, বিশেষ করে তিয়ার নামের ছেলেটা বাংলা ঠিকভাবে উচ্চারণই করতে পারছিল না। পায়েসকে কত কিছু বলল, পাতেস, পাশে, পায়েসে, আরো কত কি। বলতে বলতে হেসে ফেলে বর্ষা। বর্ষার হাসি দেখে গম্ভীর কণ্ঠ নিয়েই বলে উঠল শুভ্র, এক দেখায় এত ভালো লেগে গেল ওদের। তাহলে বলছি কি, আপনি ভাগ্য করে এমন ভালো বন্ধু পেয়েছেন। আমার তো হাতে গোনা কয়েকজন মাত্র বন্ধু। উত্তরে কিছু বলে না শুভ্র। কেন যেন বর্ষার মুখে তিয়ানের প্রশংসাটা ঠিক নিতে পারছে না সে। বর্ষা এটো বাসনগুলো একটু সাইড করে রেখে বিছানা ঠিক করতে করতে বলে, আপনি রাতে কি খাবেন? কিছু না। স্যুপ খাবেন? উত্তরে চুপ থাকে শুভ্র। এরই মধ্যে বর্ষার ফোনটা বেজে উঠল। বর্ষাও বেশি কিছু না ভেবে ফোনটা তুলল। ওপরে তার বেস্ট ফ্রেন্ড আরোহীর নাম্বার দেখে খুশি মনে হ্যালো বলতে বলতে এটো বাসনগুলো হাতে নিয়ে শুভ্রকে টোটালি ইগনোর করে বেরিয়ে গেল রুম থেকে। আর শুভ্র জাস্ট হাবলার মতো তাকিয়ে রইল বর্ষার পানে। বর্ষার ইগনোর দেখে আরও রাগ হলো শুভ্রের, তবে সেটা প্রকাশ করলো না একটুও। বিকেল 5টা। ঢাকার উত্তরার একটা পুরনো লাইব্রেরিতে চুপচাপ বসে আছে হিয়া। চোখে চশমা, পরনে পেস্ট কালার সালোয়ার কামিজ, চুলগুলো সুন্দর মতো আঁচড়ে বেনুনি করা, দৃষ্টি তার বইয়ের পাতায়। এমন সময় হতভম্ব হয়ে তার দিকে দৌড়ে এগিয়ে আসতে লাগলো শিফা। আশেপাশে তাকিয়ে লাইব্রেরির শেষ প্রান্তে হিয়াকে দেখে 5-10 কিছু না ভেবেই ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে বসলো হিয়ার মুখোমুখি। তারপর হতভম্ব গলায় বলল সে, দোস্ত, শুনলাম নির্মল ভাইয়া নাকি তোদের বাড়িতে গিয়েছিল তোর বিয়ে ভাঙতে। শিফা এতটাই উচ্চস্বরে কথাটা বলল যে আশেপাশের লোকজন তাদের কাছ থেকে চোখ সরিয়ে তাকালো শিফার দিকে। সবার চাহনি দেখে হালকা ঘাবড়ে যায় শিফা। তৎক্ষণাৎ সবার কাছে নিচু স্বরে বলল সে, সরি, আসলে একটু বেশি উত্তেজিত হয়ে গেছে আর কি। আপনারা আপনাদের কাজ করুন। লোকগুলো শুনল, কেউ কিছু না বলে আবারও নজর দিল তাদের কাজে। সবাইকে নিজের থেকে দৃষ্টি সরাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শিফা। তারপর আবারও দৃষ্টি রাখে সে হিয়ার দিকে। মেয়েটা কোনো ভাবনাহীনভাবেই চুপচাপ চেয়ে আছে বইয়ের দিকে। শিফা বুঝল না তার চেঁচানো শুনে সবাই তার দিকে তাকালেও হিয়া কেন তাকালো না। সে কি শোনেনি তার এই ষাঁড়ের মতো গলা? শিফা বিস্মিত কণ্ঠ নিয়ে আবার বলে উঠল, দোস্ত, তুই কি শুনতে পাসনি আমার কথা? নাকি নির্মল ভাইয়ের কাণ্ডে তুই আমার মতো নিস্তব্ধ? প্রতি উত্তরে খুব শান্ত গলাতেই বলল হিয়া, শুনছি তো, আর তেমন কিছু হয়নি যার কারণে নিস্তব্ধ হয়ে যাব। হিয়ার কণ্ঠ আর কথা শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে বলল শিফা, শুনছিস তাহলে কিছু বলছিস না কেন? আর তুই সত্যি ঠিক আছিস দোস্ত? এবার হিয়া বইয়ের পাতা থেকে দৃষ্টি সরিয়ে চোখ রাখল শিফার দিকে। তারপর বলল, তুই যতটা হাইপার হচ্ছিস তেমন কিছুই হয়নি। কিছু হয়নি।
না, তবে বিয়েটা ভেঙে গেছে। আমি ভীষণ খুশি হয়েছি। ওই মা পাগল হাবলাকান্তকে আমায় বিয়ে করতেই হবে না। লাস্টের কথাটা খুব হেসেই বলল হিয়া। হিয়ার কাণ্ডে শিফা বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল, যা শালা, আমি এত কিছু ভাবলাম অথচ তেমন কিছুই হয়নি। হয়েছে তো। কি কি হয়েছে দোস্ত, বল না। বলছি। বলেই নির্মলের সাথে ঘটে যাওয়া সব কাহিনী খুলে বলল হিয়া শিফাকে। সব শুনে শিফার তো চক্ষু বেরিয়ে আসার উপক্রম। চোখ বড় বড় করে বলল সে, এত কিছু হলো আর তুই বলছিস তেমন কিছুই হয়নি? উত্তরে শীতল দৃষ্টিতে শিফার দিকে তাকিয়ে বলল হিয়া, ওই আর কি। আঙ্কেল তোকে কিছু জিজ্ঞেস করেনি? না, আমি ফাঁক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ভাবছি আজ আর বাড়ি ফিরবো না, খালামুনির ওইখানেই যাব। কি? বেশি চাচাস না, আমায় পড়তে দে। খুব টেনশনে আছি, বুঝলি? কেন, নির্মল ভাইয়ার জন্য? আরে না, তবে অন্য কিছু। প্রতি উত্তরে পাল্টা কিছু বলতে পারল না শিফা। হয়তো একান্তই ব্যক্তিগত কিছু, যার দরুন হিয়া কিছু বলতে চাইছে না। রাতে আবার গা কাঁপিয়ে জ্বর এসেছে শুভ্রের, যার কারণে কিছুটা হতাশ হয়েই শুভ্রের পাশে বসে আছে বর্ষা। কপালে জলপট্টি দিচ্ছে কিছুক্ষণ পর পর। হুট করে জ্বরটা আবার কেন বাড়ল, এটাই যেন বুঝতে পারছে না বর্ষা। বাড়ির কাউকেই বিষয়টা জানানো হয়নি, কারণ শুভ্র বারণ করেছিল তাকে বিডিতে কিছু না বলে। এমনিতেও তারা জানলেই বা কী করত, শুধু শুধু টেনশন ছাড়া আর কিছু না। বিদেশে থাকলে এই এক সমস্যা, প্রিয় মানুষগুলোর কাছে চাইলেও হুট করে যাওয়া যায় না, আবার হুট করে তারাও আসতে পারে না। হঠাৎই শুভ্রের মুখে কিছু অস্পষ্টনীয় বার্তা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো বর্ষা। হালকা চমকে উঠেই দেখল শুভ্র এতটাই আস্তে আস্তে কথা বলছে যে শুধু ঠোঁট নড়ছে, কিন্তু তার কথা বর্ষার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বর্ষা তার কানটা হালকা একটু কাছাকাছি নিল শুভ্রের, তারপর বলল, আপনি কি কিছু বলছেন? উত্তরে আবারও অস্পষ্টনীয় কিছু বলল শুভ্র, কিন্তু কি বলল সেটাই বুঝল না বর্ষা। শুভ্রের কাজে আরও হতাশ বর্ষা। নিজের কানটাকে আর একটু শুভ্রের ঠোঁটের কাছাকাছি নিয়ে শুনতে লাগলো শুভ্রের বলা কথা। শুভ্র বলছে, তুমি খুব খারাপ বর্ষা। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল বর্ষার। কি শুনল সে? শুভ্র তাকে খারাপ বলছে, কিন্তু কেন, কি করেছে সে? কিন্তু হঠাৎ শুভ্র এসব বলতে যাবে কেন? নিশ্চয়ই সে ভুলভাল কিছু শুনেছে। বর্ষা তার কানটাকে আঙুল দিয়ে হালকা পরিষ্কার করে আবারও কান রাখলো শুভ্রের ঠোঁটের কাছাকাছি। শুভ্র আবারও বলছে, তুমি খুব খারাপ হয়ে গেছো বর্ষা, আমার কোনো কথার মূল্য দাও না। এবার বর্ষা পারুক খাট থেকে ধপাস করে পড়ে যাক, নির্ঘাত তার কান গেছে, নয়তো শুভ্রের মাথা খারাপ হয়ে গেছে। বর্ষা হতাশ হয়ে বলল, আপনার কি হয়েছে শুভ্র? আপনি ঠিক আছেন তো? কি সব ভুলভাল বলছেন? উত্তরে এবার শুভ্র তাকালো বর্ষার দিকে। হুট করে শুভ্রের চোখ খোলাতে হালকা নড়ে চড়ে উঠল বর্ষা। তৎক্ষণাৎ শুভ্রের কাছ থেকে হালকা সরে বসল সে। অন্যদিকে আচমকা চোখ খোলাতে চোখ জ্বলছে শুভ্রের। প্রচণ্ড জ্বরের কারণে চোখ লাল হয়ে আছে তার, যার কারণে শুভ্রকে খুব রাগী দেখাচ্ছে। শুভ্র বেশ রাগী কণ্ঠ নিয়ে বলল, আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? শুভ্রের কথা শুনে চমকে উঠল বর্ষা। বেশ হতভম্ব হয়েই বলল সে, এবার না না, তা মনে হবে কেন? তাহলে কি মনে হচ্ছে তোমার? না, আমার কিছু মনে হচ্ছে না। এবার শুভ্রের আরও রাগ হলো। খপ করে বর্ষার হাত ধরে বসল শুভ্র, তারপর ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, কেন কিছু মনে হচ্ছে না তোমার? তুমি এমন কেন বর্ষা? তোমাকে শুধু শুধু আমি ইডিয়েট স্টুপিড বলি? শুভ্রের কাজ আর কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম। বর্ষার কী সব ভুলভাল বকছে শুভ্র, কি বোঝে না সে। এতক্ষণ বর্ষা হাফ শিওর থাকলেও এখন পুরোপুরি শিওর শুভ্রের মাথা খারাপ হয়ে গেছে। বর্ষা ফেলফেল চোখে তাকিয়ে বলল, আয় হায়, শেষে কিনা মাথা খারাপওয়ালা জামাই পেলাম আমি। উত্তরে কঠিন দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল শুভ্র।